সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার পঙ্কজ কান্তি গোস্বামী, প্রভাষক ফিজিওলজি, শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ। আজকে তোমাদের সামনে নার্ভাস ফিজিওলজির প্রথম আইটেমের কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারটা কি? নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারটা গ্রসলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: ফোর ব্রেন বা প্রোসেনসেফানল, মিড ব্রেন বা মেজেনসেফানল, হাইন্ড ব্রেন বা রম্বেনসেফানল। তো ফোর ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে টেলেনসেফানল, একটা ডায়ানসেফানল। টেলেনসেফানল কি নিয়ে গঠিত? এটা হচ্ছে সেরিব্রাম, বেসাল গ্যাংলিয়া, হিপ্পোক্যাম্পাস অ্যান্ড অ্যামাইডালয়েড নিউক্লিয়াস নিয়ে গঠিত। ডায়ানসেফালন মানে হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মিড ব্রেনের একটা নাম হচ্ছে মেজেনসেফালন। হাইন্ড ব্রেনের অন্য নাম হচ্ছে রম্বেনসেফালন। রম্বেনসেফালনের দুইটা পার্ট, একটা হচ্ছে মেটেনসেফানল, একটা হচ্ছে মায়ালেনসেফানল। মেটেনসেফালন হচ্ছে পন্স এবং সেরেবেলাম নিয়ে গঠিত। মায়ালেনসেফালন হচ্ছে মেডুলা অবলাঙ্গটা। আবার এই যে মিড ব্রেন, পন্স এবং মেডিলা, এই তিনটাকে একসাথে ব্রেন স্টিমও বলা হয়। থ্যাংক ইউ। এখন আসলে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের ডিভিশন তো আমরা জানি, অ্যানাটমিক্যাল ডিভিশন, এটা সার্ভাইকাল পার্ট, থোরাসিক পার্ট, লাম্বার পার্ট, স্যাক্রাল পার্ট এইভাবে ভাগ করা হয়েছে। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে কি নিয়ে গঠিত? এটা হচ্ছে 12 জোড়া স্পাইনাল নার্ভ, 12 পেয়ার স্পাইনাল নার্ভ, 31 পেয়ার ক্রেনিয়াল নার্ভস, সরি এখানে ভুল হয়েছে। এটা হচ্ছে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড 31 পেয়ার স্পাইনাল নার্ভ নিয়ে গঠিত। এর সাথে কি আছে? অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া আছে, অ্যাসোসিয়েটেড ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভস নিয়ে গঠিত হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে, ইট ইজ এগেন ডিভাইডেড ইনটু টু সাব ডিভিশনস। একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। থ্যাংক ইউ। তোমরা এই স্লাইডে খেয়াল করো, লেখা আছে 12 পেয়ার স্পাইনাল নার্ভ। এটা একটা লেখায় ভুল হয়েছে, এখানে হবে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড 31 পেয়ার স্পাইনাল নার্ভস। তো আমি বলছিলাম যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুইটার সাব ডিভিশন, একটা সোমাটিক নার্ভাস সিস্টেম, যে হচ্ছে তোমার বডি মুভমেন্ট অ্যান্ড মাস্কুলার অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে যেখানে আমাদের কোনো ভলান্টারি কোনো কন্ট্রোল নাই, ভিসেরা এবং ইনভলান্টারি ফাংশন যেগুলো, এগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম অংশ। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক ডিভিশন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসলে ফাংশনাল নার্ভাস সিস্টেমের আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি জিজ্ঞেস করা ভাই ফাংশনাল ডিভিশন অফ নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে এফারেন্ট ডিভিশন, একটা হচ্ছে ইফারেন্ট ডিভিশন। এফারেন্ট ডিভিশন হচ্ছে যে সেন্স নিয়ে যায়, ঠিক আছে, মানে সোমাটিক সেন্সরি আর ভিসেরাল সেন্সরি ফাইবার্স। আর একটা যে সেন্স নিয়ে আসে, একটা হচ্ছে সোমাটিক মোটর, একটা হচ্ছে ভিসেরাল অটোনমিক নার্ভ ফাইবার্স, ভিসেরাল অটোনমিক নার্ভ ফাইবার। থ্যাংক ইউ। আর নার্ভাস সিস্টেমের কাজটা কি? ফাংশনাল নার্ভাস সিস্টেমের নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোনো ইনফরমেশন রিসিভ করা, সেই ইনফরমেশনকে ইন্টিগ্রেশন করা, এবং এই ইন্টিগ্রেশন করার পরে একটা রেসপন্স ডিটারমাইন করা। পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে হোয়াট আর দি ফাংশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম ফাংশন হচ্ছে তিনটা: রিসিভ ইনফরমেশন, ইন্টিগ্রেশন অফ ইনফরমেশন অ্যান্ড ডিটারমাইন রেসপন্স। নিচে এক বক্সে কিছু কথা লেখা আছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কম্প্রাইজেস মোর দ্যান 100 বিলিয়ন নিউটনস, ঠিক আছে? একটা নিউরনে যখন কোনো ইনফরমেশন আসে, কার মাধ্যমে আসে? একটা সিনাপসের মাধ্যমে আসে। সিনাপস আর কিছুই না, দুইটা নিউরনের যে কানেকশন প্লেস, সংযোগস্থল, তাকে বলা হয় সিনাপস। সিনাপস মোস্টলি অকার্ড ইন ডেনড্রাইট, মানে একটা একজন যেখানে শেষ, পরবর্তী নিউরনের যে ডেনড্রাইট, মানে রিসিভিং যে পার্ট, যাকে আমরা ডেনড্রাইট বলি, মোস্টলি হচ্ছে ডেনড্রাইটেই সিনাপস হয়, কিন্তু এমনকি সেল বডিতেও সিনাপস হইতে পারে, ঠিক আছে? সিনাপটিক কানেকশনস মে বি ফ্রম ফিউ হান্ড্রেড টু 2 লাখ, ঠিক আছে? একটা নিউরনের সাথে সিনাপটিক কানেকশন কয়েক শত থেকে 2 লক্ষ পর্যন্ত হইতে পারে। থ্যাংক ইউ। এখানে আসে মোটর ফাংশন অফ দ্য সিনাপস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মোটর ফাংশন অফ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মোটর ফাংশন হচ্ছে মাসল কন্ট্রাকশন করা, সেটা হইতে পারে স্কেলেটাল মাসল, সেটা হইতে পারে স্মুথ মাসল। আরেকটা কাজ হচ্ছে সিক্রেশন করা বাই কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসল, যেসব জায়গায় গ্ল্যান্ড আছে,
নিচে একটা কথা লেখা আছে ইফেক্টরস, নার্ভাস সিস্টেম কার মাধ্যমে তার কাজটা করে, সেটা হচ্ছে মাসলস অ্যান্ড গ্ল্যান্ডের মাধ্যমে নার্ভাস সিস্টেম তার কাজ করে নেয়। থ্যাংক ইউ। নাও হোয়াট ইজ মেমোরি? পরীক্ষার অনেক সময় শর্ট নোট আসতে পারে। হোয়াট ইজ মেমোরি? মেমোরি হচ্ছে স্টোরেজ অফ ইনফরমেশন, জমাকৃত যে তথ্য তাকে বলা হয় মেমোরি। মোস্ট সেন্সরি ইনফরমেশন আর স্টোরড ফর ফিউচার রেসপন্স। আমরা যে সেন্সরি রেসপন্সগুলো পাই এগুলো হচ্ছে ভবিষ্যতের জন্য জমা থাকে। কোন জায়গায় জমা থাকে? সেরিব্রাল কর্টেক্সে, বেসাল গ্যাংলিয়াতে, এমনকি স্পাইনাল কর্ডে জমা থাকতে পারে। তাহলে আমাদের মেমোরি জমা থাকে কোন কোন জায়গায়? পরীক্ষায় জিজ্ঞেস করা হয় শুধুমাত্র সেরিব্রাল কর্টেক্সে, ব্রেনের উপরের অংশে, হায়ার ব্রেনে না, এটা সাব কর্টিক্যাল লেভেল অর্থাৎ বেসাল গ্যাংলিয়া, এমনকি স্পাইনাল কর্ড, এইসব জায়গায় জমা থাকতে পারে। যখন কোনো স্পেসিফিক সেন্স, কোনো নির্দিষ্ট সেন্স একটা স্পেসিফিক সিকোয়েন্স অফ সিনাপস, মানে কয়েকটা নিউরন পরপর সাজানো, এর মধ্যে দিয়ে পাস করে, তখন হচ্ছে দেন সিনাপস, এই সিনাপসগুলো বিকাম মোর ক্যাপেবল অফ ট্রান্সমিটিং সেম টাইপ অফ সিগনালস। ঠিক আছে, ওই সিনাপসগুলা বা ওই পরপর সাজানো যে নিউরনগুলা, তখন তারা ওই তথ্যটাকেই, ওই সেন্সরি সিগন্যালটাকেই বারবার পাঠাতে পছন্দ করে, যাকে আমরা বলি ফেসিলিটেশন। আচ্ছা, পরবর্তীতে ইভেন ইন অ্যাবসেন্স অফ স্পেসিফিক সেন্সরি সিগনালস, ওই সেন্সরি সিগনাল যদি নাও আসে, ব্রেন ইটসেলফ ক্যান জেনারেট সিগনাল তো স্পেসিফিক সিনাপস। ওই যে আগে আগে যে সিনাপসগুলো দিয়ে বা পরপর সাধারণ নিউরনগুলোর মধ্যে দিয়ে যে নির্দিষ্ট তথ্যটাকে পাস করছিল, তখন ব্রেন নিজে যেটা সেটাকে জেনারেট করতে পারে, যাকে আমরা বলি মেমোরি, যাকে আমরা বলছি কি মেমোরি। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ থিঙ্কিং? কম্পেয়ারিং অফ নিউ সেন্সরি এক্সপিরিয়েন্স উইথ স্টোরড মেমোরি ইজ কল্ড থিঙ্কিং। আমার আগে যে জমা ছিল, এখন যে তথ্য পাইলাম, দুটার যে কম্পেয়ার করার ক্ষমতা, তাকে আমরা বলছি থিঙ্কিং। আচ্ছা, এখন একটা এখানে প্রশ্ন আছে নিচে, এখানে লেখা মেজর লেভেল অফ নার্ভাস সিস্টেম ফাংশনস। নার্ভাস সিস্টেম কোন কোন লেভেলে কাজ করতে পারে, বা মেজর লেভেল অফ অর্গানাইজেশন বলা হয় যে আমরা ইনহেরিট করি জন্মগতভাবে। আমাদের কিছু কাজ হয় স্পাইনাল কর্ড লেভেলে, স্পাইনাল কর্ড ডিজি করতে পারে, বা স্পাইনাল কর্ড একটা পাথর হিসেবে কাজ করে। কিছু কাজ হয় লোয়ার ব্রেনে বা সাবকর্টিক্যাল লেভেলে, আর কিছু কয় হায়ার ব্রেনে বা কর্টিক্যাল লেভেলে। তো পরীক্ষায় অনেক সময় আলাদা করে আসতে পারে স্পাইনাল কর্ড লেভেলে কী কী ফাংশন হয় বা অর্গানাইজেশনটা কী, বা হায়ার ব্রেন লেভেলে কী, লোয়ার ব্রেন লেভেলে কী, বা একসাথে আসতে পারে মার্কস বেশি থাকলে। থ্যাংক ইউ। স্পাইনাল কর্ড লেভেলে দেখো আমরা কী কী করতে পারি। স্পাইনাল কর্ডটা একটা কন্ডুইট হিসেবে কাজ করে পেরিফেরি এবং ব্রেনের মাধ্যমে। আমাদের হায়ার সেন্টার এবং পেরিফেরি, আমাদের আঙ্গুলের মাথায় একটা পিঁপড়া কামড় দিলে আমরা বুঝতে পারি এটি ব্রেনে চলে যায়। তাহলে স্পাইনাল কর্ডটা যেহেতু মাঝে আছে, এটা একটা কন্ডুইট বা পাথর হিসেবে কাজ করে ব্রেন এবং পেরিফেরির মাধ্যমে। কিছু কিছু নিউরোনাল সার্কিট আছে আমাদের, যেটা ব্রেনে যাওয়ার প্রয়োজন হয় না, স্পাইনাল কর্ড থেকে সরাসরি আবার ওই অঙ্গে চলে আসতে পারে। পরীক্ষা অনেক সময় এগুলো জিজ্ঞেস করা ভাই। তার মধ্যে হচ্ছে ওয়াকিং মুভমেন্ট, আমরা যেভাবে হাঁটি, তার যে নিউরনাল সার্কিট তা পা থেকে স্পাইনাল কর্ডে আবার পায়ে চলে আসে। ঠিক আছে, আমরা উল্টো করতে পারি ফ্রম কোনো পেনফুল অবজেক্ট থেকে। আমাদের কোনো জায়গায় শরীরে যদি কোনো খোসা লাগে, মশায় কামড় দেয়, আমরা অটোমেটিক্যালি এখানে হাত চলে আসে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড কন্ট্রোল করে। ঠিক আছে, আমরা যে দাঁড়ায় থাকি মাটির উপরে, ঠিক আছে, এগেনস্ট গ্রেভিটি আমাদের লেগগুলোকে স্টিফ করে রেখে স্পাইনাল কর্ড। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিফ্লেক্সেস দ্যাট কন্ট্রোল লোকাল ব্লাড ভেসেলস। ঠিক আছে, লোকাল ব্লাড ভেসেলস, যেমন আমরা জিআইটি মুভমেন্ট, জিআইটির যে ব্লাড ফ্লো, এটা কন্ট্রোল করে কে? স্পাইনাল কর্ড। জিআইটি মুভমেন্টস এটা কন্ট্রোল করে কে? স্পাইনাল কর্ড। আমাদের ইউরিনারি যে এক্সক্রিশন, এটা কন্ট্রোল করে কে? আমাদের স্পাইনাল কর্ড। এজন্য হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করো তোমার কাছে আসলো গাছ থেকে পড়ে গেলো, তখন আমরা আসলে জিজ্ঞেস করি যে কয় ঘন্টা হয়েছে, কত সময় হয়েছে, রুগীর পেশাব পায়খানা হয়েছে কিনা। যদি পেশাব পায়খানা না হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওই রুগীর স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসো লোয়ার ব্রেন বা সাবকর্টিক্যাল লেভেলে। লোয়ার ব্রেন বলতে আমরা কী কী বুঝি? আমরা বুঝি মেডুলা, পন্স, মিড ব্রেন, হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেবেলাম, বেসাল গ্যাংলিয়া। এইসবগুলো মিলে আমাদের কিছু সাবকনসাস অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে থাকে। যেমন হচ্ছে আমাদের আর্টারিয়াল ব্লাড প্রেশার, আমাদের যে ব্লাড প্রেশার যেটা আছে, রেসপিরেশন, এটি কন্ট্রোল করে কে? পন্স এবং মেডুলা। প্রাইম মিনিস্টার কন্ট্রোল করা হচ্ছে ব্লাড প্রেশার এবং রেসপিরেশন। আমাদের ইকুইলিব্রিয়াম কন্ট্রোল করে কে? ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, আমরা যেভাবে ইয়েতে দাঁড়িয়ে থাকি সেটাকে কন্ট্রোল
করে কি সেরিবেলাম এবং রেটিকুলার সাবস্টেন্স অফ মেডুলা পন্স অ্যান্ড মেজেনসেফালন। ঠিক আছে, এটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ট্রোলে সহায়তা করে। আমাদের ফিডিং রিফ্লেক্স যেমন হচ্ছে আমাদের সালাইভেশন, লিকিং অফ লিপস আর কন্ট্রোল বাই মেডুলা পন্স মেজেনসেফানল, অ্যামাইডালয়েড নিউক্লিয়াস এবং হাইপোথ্যালামাস। আমাদের ইমোশনাল এক্সপ্রেস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইমোশনাল এক্সপ্রেস, যেমন অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, সেক্সুয়াল রেসপন্স টু পেইন। ঠিক আছে, রিয়াকশন টু পেইন। ঠিক আছে, রিয়াকশন টু প্লেজার। ঠিক আছে, আমাদের আনন্দ, আমাদের আঘাত, এগুলো আমাদের কন্ট্রোল করে কে আমাদের হচ্ছে সাবকর্টিক্যাল লেভেল কন্ট্রোল করে। আচ্ছা, এখন আসে আমাদের হায়ার ব্রেন হচ্ছে সে হচ্ছে আমরা যতগুলো কাজ বললাম এই কাজগুলোকে লোয়ার ব্রেনের যে কাজ ফাংশনগুলো আছে এগুলোকে অ্যাকুরেট এবং ফাইন না, এগুলোকে অ্যাকুরেট এবং ফাইন করে কে হায়ার সেন্টার। সে একটা স্টোর হাউস হিসেবে কাজ করে ইনফরমেশনের। ঠিক আছে, এবং আমরা যখন কোনো নতুন তথ্য পাই দুটোর মধ্যে সে কম্পেয়ার করতে পারে, যাকে আমরা বলে আসছি আগে থিঙ্কিং। তার মানে আমাদের হায়ার ব্রেনের কাজ হচ্ছে লোয়ার ব্রেনের যে কাজগুলো আছে, স্পাইনাল কর্ডের যে কাজগুলো আছে এগুলোকে মোর ফাইন করা, অ্যাকুরেট করা। সে হচ্ছে একটা তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করা। ঠিক আছে, আমাদের থট প্রসেস, আমরা যে চিন্তা করি এই সবগুলো কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করে কে হায়ার সেন্টার। থ্যাংক ইউ। এখন আসে সেলুলার এলিমেন্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেলুলার এলিমেন্ট আছে নিউরন এবং গ্লায়াল সেল। সেলুলার এলিমেন্টস উপরে লেখাটা দেখা যাচ্ছে না, সেলুলার এলিমেন্টস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী কী সেল আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেল আছে দুই ধরনের, তার নিজের কিছু সেল, ঠিক আছে, স্ট্রাকচারাল ইউনিট আমরা যাকে বলছি নিউরন, কিছু সাপোর্টিং সেল যাকে আমরা বলছি গ্লায়াল সেল। উপরে লেখা আছে এটা। অ্যান্ড হোয়াট ইজ নিউরন বা নার্ভ সেল? পরীক্ষা জিজ্ঞেস করলে বলতে হবে ইট ইজ এক্সাইটেবল সেল। এক্সাইটেবল সেল কেন? কারণ হচ্ছে তার সেল মেমব্রেনটা যেটা আছে তার ডিপোলারাইজ হওয়ার ক্ষমতা রাখে, সে ডিপোলারাইজ স্টেজে থাকে। যার কাজ হচ্ছে রিসেপশন করা, ইন্টিগ্রেশন করা, ট্রান্সফরমেশন করা অ্যান্ড ট্রান্সমিশন করা অফ কোডেড ইনফরমেশন। নির্দিষ্ট তথ্যকে সে রিসিভ করে, ইন্টিগ্রেট করে, ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে প্রয়োজনে, এবং ট্রান্সমিট করে। দিস ইজ কল্ড নিউরন। নিচে লেখা আছে নিউরনস আর এক্সাইটেবল সেলস বিকজ দেয়ার মেমব্রেন আর ইন পোলারাইজ স্টেট। তারা সেল মেমব্রেনটা পোলারাইজ স্টেট থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো নিউরনটা ডিফারেন্ট কেন আদার সেল থেকে? আদার সেল থেকে ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে তার সেল প্রসেস আছে, যেমন ডেনড্রাইট এবং এক্সন। এটা ডিভিশন হইতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, সংখ্যা বাড়তে পারে না। কেন? বিকজ ল্যাক অফ দ্য সেন্ট্রোজোম না থাকার কারণে সেটা হচ্ছে ডিভাইড হইতে পারে না। থ্যাংক ইউ। তোমরা পরের এই সাইডে দেখো একটা নিউরনের ছবি, পরীক্ষায় প্রায়ই আসে, খুব কমনলি আসে, ড্রয়িং লেভেলের নিউরন। তো এখানে দেখো নিচে লেখা আছে মোটর নিউরন উইথ মাইলিনেটেড অ্যাকশন। পরীক্ষায় যদি তোমরা এই ছবিটা আঁকো তাহলে এই কথাটাই পরে লিখতে হবে, ফিগার অফ এ মোটর নিউরন উইথ মাইলিনেটেড অ্যাকশন। কারণ তুমি এখানে খাবার দিয়ে দিচ্ছ, যদি তাহলে পরীক্ষায় যদি তুমি নির্দিষ্ট করে না বলো যে তুমি কোন নিউরন আঁকছো, সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষা বুঝতে পারবে না তুমি কি মোটর নিউরন আঁকছো নাকি সেন্সরি নিউরন আঁকছো, তুমি কি হচ্ছে মাইলিনেটেড নিউরন আঁকছো নাকি আনমাইলিনেটেড নিউরন আঁকছো। তোমরা এই ছবিটা ভালো করে খেয়াল করো। এই নিউরন সম্পর্কিত কিছু কথা আমি পরবর্তী স্লাইডের, তোমরা এই ছবিটা সামনে রেখে বলতে চাই। তোমরা পরবর্তী স্লাইডগুলো দেখে আমি কি বলছি একটু মিলাই নিবা। আচ্ছা, তার আগে আমি একটু নিউরনের ক্লাসিফিকেশনটা বলি। তোমরা এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিতে হচ্ছে ক্লাসিফিকেশন অফ নিউরন ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ পোলস। একটা নিউরনের কয়টা পোলস থাকবে, মানে কয়টা প্রসেস থাকবে, মানে কোন দিকে বের হয়েছে তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে নিউরনকে। এরকম এই স্লাইডের পূর্ববর্তী দুইটা স্লাইডে এই সম্পর্কিত বর্ণনা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, বলা হয়েছে ইউনিপুলার মানে হচ্ছে যে কোনো একটা এন্ড থেকে, মানে নিউরনের যে সোমা বা বডি এর যে কোনো একটা এন্ড থেকে একটা সিঙ্গল একটা প্রসেস বের হবে। ঠিক আছে, যাকে আমরা বলি ইউনিপুলার। ঠিক আছে, একটা সিঙ্গল একটা পোল থেকে একজন এবং ডেনড্রাইট বের হবে। তোমরা উপরের ছবিতে বাম দিকে খেয়াল করো,
একটা সিঙ্গল পোল থেকে বের হয়েছে একজন, যার শেষ প্রান্তটা ডেন্ড্রাইট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এটা এক্সাম্পল হচ্ছে ইনভার্টিব্রেট নিউরন, মানে এটা আমাদের নাই। আমাদের আমরা যখন এমব্রায়ো থাকি, যখন আমাদের ভার্টিব্রা তৈরি হয় না, তখন হচ্ছে ইউনিপোলার নিউরন থাকে। 2 নম্বর ছবিতে খেয়াল করে বাইপোলার নিউরন, দুই পোল থেকে, দুই প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে একজন এবং এক প্রান্ত থেকে ডেন্ড্রাইট বের হয়েছে, যাকে বলা হয় বাইপোলার নিউরনস। তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বাইপোলার সেলস অফ রেটিনা। ঠিক আছে, আমাদের ভেস্টিবুল এবং কোক্লিয়ার যে গ্যাংলিয়া আছে, তার যে নিউরনগুলো, সেগুলো হচ্ছে বাইপোলার। আচ্ছা, তারপরে দেখো সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার মানে হচ্ছে প্রথমে একটা প্রসেস বের হয়েছে, যেটা পরবর্তীতে স্প্লিট হয়ে দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিউডো ইউনিপোলার। তার উদাহরণ হচ্ছে স্কিন এবং মাসল থেকে, ঠিক আছে, যে ডরসাল রুট গ্যাংলিয়া যে সেলগুলা, সেগুলো হচ্ছে সিউডো ইউনিপোলার। আর চতুর্থ দেখো নিচে বাম দিকে লেখা আছে মাল্টিপোলার নিউরনস। ঠিক আছে, মাল্টিপোলার মানে হচ্ছে একটা একজন এবং মাল্টিপল ডেন্ড্রাইট। ঠিক আছে, সবচেয়ে বেশি দেখা এগুলো হচ্ছে মোটর নিউরনস অফ স্পাইনাল কর্ডে মোটর নিউরনে, এবং সেরিবেলার যে পার্কিনজি সেলস আছে, এগুলো হচ্ছে মাল্টিপোলার নিউরনস। এগুলো হচ্ছে মাল্টিপোলার নিউরনস। আচ্ছা, তারপরে আসলে ডিপেন্ডিং অন ফাংশন হচ্ছে মোটর বা এফারেন্ট নিউরনস, আর সেন্সরি বা ইফারেন্ট নিউরনস। ঠিক আছে, তো সেন্সরি বা এফারেন্ট নিউরন হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্রেনিয়াল নার্ভস, মোটর হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল, পিরামিডাল সেল, এগুলো হচ্ছে মোটর বা ইফারেন্ট নিউরনস। ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ একজন, একটা হচ্ছে গোলজি টাইপ 1, এখানে টাইপা লেখা আছে, গোলজি টাইপ TYPN আর TYPE হবে। গোলজি টাইপ 1 নিউরনস, যার একজন লম্বা, আর গোলজি টাইপ 2 নিউরনস, যার হচ্ছে একজনটা শর্ট। তো গোলজি টাইপ 1 হচ্ছে উদাহরণ হচ্ছে পিরামিডাল সেল এন্ড দ্য সেরিব্রাল কর্টেক্স, পার্কিনজি সেলস ইন সেরিব্রাল কর্টেক্স। পরীক্ষা এগুলো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয়। এক্সাম্পল, গোলজি টাইপ 1 বলতে কি বুঝছো, গোলজি টাইপ 2 বলতে কি বুঝছো, তার উদাহরণ দাও। আচ্ছা, তারপরে আছে ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য নিউরনস, কিছু আছে আপার মোটর নিউরন, কিছু আছে লোয়ার মোটর নিউরন। নাও আপার মোটর নিউরনটা কি? ঠিক আছে, যে নিউরনগুলো থাকে সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টিমে। আচ্ছা, এবং কিছু থাকে, তার মানে আপার মোটর নিউরন আমরা বলছি সেরিব্রাল কর্টেক্সের নিউরনগুলোকে, ব্রেন স্টিমের নিউরনগুলোকে, এবং বলছি দি এক্সনস অফ হুইচ ফ্রম দ্য ডিসেন্ডিং মোটর অ্যান্ড ডিসেন্ডিং মোটর ট্রাক যেগুলো আছে আমাদের স্পাইনাল কর্ডে, মোটর ট্রাক আছে ডিসেন্ডিং। ঠিক আছে, এবং যারা অ্যাক্টিভেট করে লোয়ার মোটর নিউরনকে, তাদেরকে আমরা বলছি আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের নিউরন, ব্রেন স্টিমের নিউরন, যে এক্সনগুলো ফর্ম করে তৈরি করে ডিসেন্ডিং মোটর ট্রাক, মানে স্পাইনাল কর্ড এবং ইয়েতে যে মোটর ট্রাক যেগুলো আছে ডিসেন্ডিং, মানে উপর থেকে নিচে আসতেছে, ওই এক্সনগুলোকে নিয়ে যে নিউরনগুলো তৈরি করতেছে, এগুলো বলা হচ্ছে আপার মোটর নিউরন। এবং আপার মোটর নিউরন কাজ হচ্ছে লোয়ার মোটর নিউরনকে অ্যাক্টিভেট করা। তাহলে লোয়ার মোটর নিউরনটা কি? লোয়ার মোটর নিউরনগুলো হচ্ছে স্পাইনাল কর্ডের এবং ক্রেনিয়াল মোটর নিউরন, যেগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ত্যাগ করে এবং মাঝখানে মাধ্যম থাকে না, তারা ডাইরেক্টলি ইনারভেট করে দিয়ে স্কেলেটাল মাসল, তাদেরকে বলা হয় লোয়ার মোটর নিউরন। আবার বলি, স্পাইনাল কর্ড এবং ক্রেনিয়ামের মোটর নিউরন, যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ত্যাগ করে, লিভ করে, এবং যারা কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্টলি ইনারভেট দেয় স্কেলেটাল মাসলস, এই স্কেলেটাল মাসলস, তাদেরকে বলা হয় লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনের এক্সাম্পল কি? আপার মোটর নিউরনের এক্সাম্পল হচ্ছে ব্রেনের সেরিব্রাল কর্টেক্সে থাকে হচ্ছে পিরামিডাল সেল, এগুলো হচ্ছে আপার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরনের উদাহরণ হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল, ক্রেনিয়াল মোটর নার্ভস, এগুলা যেগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে লিভ করে এবং ডাইরেক্টলি ইনারভেট করে স্কেলেটাল মাসলকে, তাদেরকে আমরা বলছি লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন সম্পর্কিত বিস্তারিত ডিসকাস তোমরা পরবর্তী একটা আইটেমে পাবা। থ্যাংক ইউ। এখন আসো ফাংশনাল পার্টস অফ এ নিউরন। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে এই স্লাইডটি না দেখে তোমরা হচ্ছে ওই পূর্ববর্তী স্লাইডের ছবিটা খেয়াল দেখো, আর আমি একটু বলার চেষ্টা করি ফাংশনাল পার্টস অফ এ নিউরন। ঠিক আছে, ফাংশনালি নিউরনের পার্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে রিসেপ্টর জোন বা ডেন্ড্রাইটিক জোন, যার কাজ হচ্ছে পূর্ববর্তী নিউরন থেকে
বা কোনো পূর্ববর্তী কোনো এক্সাইটেবল সেল থেকে কোনো তথ্য বা রিসিভ করা, যাকে আমরা বলি রিসিপ্টর বা ডেন্ড্রাইটিক জোন। 2 নম্বর হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেটর জোন। তোমরা ছবিতে খেয়াল করো, অ্যাকশন পটেনশিয়াল জেনারেটর জোন। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় দুই ক্ষেত্রে দুই রকম। যদি স্পাইনাল মোটর নিউরন হয় তাদের ক্ষেত্রে ছবিতে লেখা আছে ইনিশিয়াল সেগমেন্ট, লেখা আছে না এই যে হলুদের পরেই বডির পরেই ইনিশিয়াল সেগমেন্টে যে অংশটা, এখানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি জেনারেট হয়, ঠিক আছে। আর কিউটিনাস সেন্সরি নিউরনের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল নোড অফ রেনভিয়ার। ইনিশিয়াল নোড অফ রেনভিয়ার মানে হচ্ছে ফাঁকা জায়গা, ওই যে নোড অফ রেনভিয়ার দেখা আছে না, প্রথম যে ইনিশিয়াল নোড অফ রেনভিয়ার, এখানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। তাহলে রিসেপ্টর গেল, অ্যাকশন পটেনশিয়াল জেনারেটর জোন গেল। 3 নম্বর হচ্ছে একজন যার কাজ হচ্ছে প্রপাগেট করা ইম্পালস। কোন জায়গায়? নার্ভ এন্ডিংয়ে, মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে একজন, যার কাজ হচ্ছে যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হলো কোনো একটা রিসেপ্টরের মাধ্যমে কোনো একটা তথ্য আসার কারণে ওই ইম্পালসটাকে ট্রান্সমিট করা কোন দিকে? নার্ভ এন্ডিংয়ের দিকে, ঠিক আছে। চতুর্থ পার্ট হচ্ছে নার্ভ এন্ডিং, যেখানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল কী করে? কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করতে সহায়তা করে, ঠিক আছে। তোমরা ছবিতে দেখো একজনের শেষ দিকে একটা ফাঁকা জায়গা, গ্যাপ, মানে ছবি আঁকতে সময় যেখানে গ্যাপ রাখা হয়েছে কেন? কারণ এখানে একজনের লেন্থ কতটুকু লম্বা হবে আমরা জানি না, ঠিক আছে। এই জন্য হচ্ছে গ্যাপ রেখে ডট ডট হিসেবে এই ফাঁকা জায়গাটাকে ডট ডট হিসেবে ব্যবহার করা হয়েছে, যাতে বোঝানো হয়েছে একজনটা লম্বা থেকে অনেক লম্বা পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ। এখন তোমার স্ট্রাকচারটা খেয়াল করো। স্ট্রাকচারে প্রথমেই দেখো ভালো আছে, সেটা হচ্ছে নার্ভ সেল বডি, যার অন্য নাম সোমা, যার অন্য নাম হচ্ছে পেরিক্যারিয়ন। এখানে সাইটোপ্লাজম, যার অন্য নাম হচ্ছে নিউরোপ্লাজম, ঠিক আছে। সেল মেমব্রেনের মধ্যে থাকে, কভার করা থাকে। এখানে এটার নিউক্লিয়াসটা বড়, এখানে মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, নিসেলস বডি, একটা স্পেশাল স্ট্রাকচার, আমি পরবর্তীতে বলবো নিসেলস বডি, এবং নিউরোফিব্রিল থাকে। নিউরোফিব্রিল কি এটাও বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে সেল প্রসেস বাম দিকেগুলো হচ্ছে ডেনড্রাইট আর ডান দিকেগুলো হচ্ছে, ডান দিকেরটা হচ্ছে একজন। এখানে যে নিসেলস বডি বা নিসেলস গ্রেনুলস, এগুলো হচ্ছে মেমব্রেনাস অর্গানালি বা মেমব্রেন বাউন্ড অর্গানালি, যেগুলো কন্টেন করে রাইবোজোম, ঠিক আছে। এগুলো হচ্ছে রাইবোজোম কন্টেন করে, ঠিক আছে। এগুলো হচ্ছে কোন কোন জায়গায় থাকে? এটা থাকে সোমাতে বা বডিতে বা ডেন্ডারে থাকে, এবং ইনিশিয়াল সেগমেন্টে থাকে। নিসেলস বডি একজনে বা একজন হিলকে থাকে না। একজনের যে প্রথম অংশ, যাকে আমরা বলছি একজন হিলক, এখানে হচ্ছে ইয়ে থাকে না, নিসেলস গ্রেনুলস থাকে না। এগুলো বেজোফিলিক গ্রেনিউলস। এই গ্রেনিউলসগুলো হচ্ছে বেজোফিলিক, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে বেজোফিলিক হিসেবে পাবো, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং ফ্যাটিগ অর ইনজুরি, যখন কোনো সেল ইনজুরি হয় তখন হচ্ছে নিসেলস গ্রেনিউলসগুলো সেল থেকে ডিসঅ্যাপিয়ার করে, যে প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াকে আমরা বলছি ক্রোমাটোলাইসিস। তাইলে নিসেলস গ্রেনিউলসের কাজ কি? যেহেতু এগুলো রাইবোজোম কন্টেন্ট করে, রাইবোজোম ধারণ করে, সেহেতু তার কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। থ্যাংক ইউ। এখন তোমরা, আমি আগে বলছি এখানে কিছু স্ট্রাকচার আছে নিউরোফিব্রিলস। নাও হোয়াট ইজ নিউরোফিব্রিলস? নিউরোফিব্রিলগুলো হচ্ছে মাইক্রোটিবিউল এবং মাইক্রোফিলামেন্ট দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা, ডেনড্রাইট কি? ডেনড্রাইট যে সেল প্রসেস বললাম, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাঞ্চড প্রসেস। এগুলো ব্রাঞ্চিং থাকে, এগুলো অ্যাবসেন্ট থাকতে পারে। সব নিউরনে যে ডেনড্রাইট থাকবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে। ডেনড্রাইটে নিসেলস বডিজ, নিউরোফিব্রিলস এগুলো থাকে। ডেনড্রাইট সাধারণত একজন থেকে শর্ট হয়। যা ডেনড্রাইটের কাজটা কি? ডেনড্রাইটের কাজ হচ্ছে রিসিভ করা, সে একটা রিসিপ্টর হিসেবে কাজ করে এবং ট্রান্সমিট করে ইম্পালস টুয়ার্ড সোমা। পরবর্তী নিউরন থেকে যে যে ইম্পালসটা আসলো, সে বডি বা সোমার দিকে সেটাকে ট্রান্সমিট করে, ঠিক আছে। নাও একজন, একটা নিউরনের একজন থাকে, যেটা অ্যারাইজ করে ফ্রম একজন হিলক, ঠিক আছে। থ্যাংক ইউ। এখন আসো গ্লায়াল সেল। আচ্ছা, আমি পরবর্তী ইয়েতে চলে যাই। তোমরা ছবিটা দেখবা আর এই বর্ণনাগুলো একটু দেখবা। এই যে ফাংশনাল পার্টস অফ নিউরন,
পরীক্ষায় আসে ফাংশনাল পার্ট অফ দ্য নিউরন, সেই ক্ষেত্রে মার্কস বেশি থাকলে ছবিটা আঁকতে হবে। পরীক্ষায় স্ট্রাকচার অফ এ নিউরন বর্ণনা আসে না। নিসেলস বডি বা নিসেল গ্রেনিউলস 1 বা 1.5 মার্কের শর্ট থাকতে পারে, কিন্তু পরীক্ষায় ভাইবা জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, ডেন্ড্রাইট এক্সন এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এখন আসলে গ্লায়াল সেল, তোমরা হচ্ছে বর্ণনাগুলো আমি মুখে বলে দিই, তোমরা এই ছবিটা খেয়াল করবা। এই ছবিটা দেখো, এই ছবিতে আমি বলছি যে গ্লায়াল সেল কি? গ্লায়াল সেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া যেগুলো ছোট, একটা হচ্ছে ম্যাক্রোগ্লিয়া যে তুলনামূলকভাবে বড়। তো মাইক্রোগ্লিয়া যে সেটা হচ্ছে মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সিস্টেমের অংশ, মানে তার অরিজিন হচ্ছে মনোসাইট। ঠিক আছে, যার কাজ হচ্ছে স্ক্যাভেঞ্জার সেল। সে হচ্ছে সেল থেকে সেল ডেব্রিস, সেলের যে ধ্বংসাবশেষ, যদি কোনো কারণে সেল ইনজুরি হয়, ইনফেকশন হয় বা ডিজিজ হয়, ফলে সেলের যে ধ্বংসাবশেষ তৈরি হয় সেটাকে রিমুভ করে। ঠিক আছে, যার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, যে অরিজিন করে ম্যাক্রোফেজ থেকে কোন জায়গায়, আউটসাইড নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমে আসে তৈরি হয় না, অন্য জায়গায় তৈরি হয়। নাও ম্যাক্রোগ্লিয়া, বাম দিকে দেখো, ম্যাক্রোগ্লিয়া হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, তারপর হচ্ছে অ্যাস্ট্রোসাইট আর সোয়ান সেল। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হচ্ছে মায়েলিনেশন করা, বা নার্ভ ফাইবারের যে নার্ভের যে ফাইবার আছে, মানে একজন আছে, তার চতুর্দিকে যে কাবার তৈরি করা, যাকে আমরা বলছি মায়েলিনেশন, তৈরি করে কোন জায়গায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর সোয়ান সেল হচ্ছে মায়েলিনেশন করে কোন জায়গায়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। আচ্ছা, এখন ছবিতে দেখো অ্যাস্ট্রোসাইট দুই রকম, একটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট আমরা প্রায় সাধারণত হোয়াইট ম্যাটারে, আর প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট আমরা সাধারণত গ্রে ম্যাটারে পাই। তাহলে এই অ্যাস্ট্রোসাইটের কাজটা কি? অ্যাস্ট্রোসাইটের কাজ পরীক্ষায় আসে, বা পরীক্ষায় শর্ট নোট আসে। অ্যাস্ট্রোসাইট পরীক্ষায় শর্ট নোট আসে এই গ্লায়াল সেল। অ্যাস্ট্রোসাইটের ফাংশন খুব ইম্পর্টেন্ট। ইট ফর্ম টাইট জাংশন উইথ ব্লাড ভেসেলস। ঠিক আছে, এবং সে ব্লাড ব্রেন যে ব্যারিয়ার তৈরি হয় সেটার একটা অংশ। তাহলে এই যে অ্যাস্ট্রোসাইটের কাজটা কি? সে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার যে তৈরি হয় তার একটা অংশ। যেহেতু এটা ফিলামেন্টাস, ঠিক আছে, সে সে কী করে, সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, সে সাপোর্ট দেয় ব্রেনকে। একটা সে সে কাজ করে একটা ইনসুলেটর হিসেবে, একটা নিউরন পার্শ্ববর্তী নিউরনের মাঝখানে সে ইনসুলেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, সে লিমিট করে স্প্রেড অফ নিউরো ট্রান্সমিটার। অ্যাস্ট্রোসাইট গ্লাইকোজেন স্টোর করে। টেক প্লেস ডেড নিউরন, কোনো নিউরন মারা গেলে আমরা যেহেতু জানি নিউরন আবার রিজেনারেট করতে পারে না, একটা নিউরন থেকে একটা নিউরন তৈরি হতে পারে না ডিউ টু অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম, সে ওই জায়গাগুলা, ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো, জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো দখল করে হচ্ছে অ্যাস্ট্রোসাইট। ঠিক আছে, সে হচ্ছে ব্লাড ভেসেলস এবং নিউরনের মাধ্যমে কন্ডুইট, একটা পাথর হিসেবে কাজ করে ফর ট্রান্সমিশন অফ দ্য মেটাবলাইটস অ্যান্ড র ম্যাটেরিয়াল। সে হচ্ছে টেক আপ পটাশিয়াম আয়ন। তাহলে অ্যাস্ট্রোসাইটের এতগুলো কাজ পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করা হয়, এবং শর্ট নোট আসে অ্যাস্ট্রোসাইট শর্ট নোট। সেক্ষেত্রে মার্কস বেশি থাকলে ছবিও আঁকতে হবে। ঠিক আছে, তারপর তৃতীয় আমরা বলছি অ্যাপেন্ডাইমাল সেল। অ্যাপেন্ডাইমাল সেল হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অ্যাপেন্ডাইমোসাইট, টেনিসাইটস, আর হচ্ছে করয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে করয়েডাল এপিথেলিয়াল সেল হচ্ছে এক ধরনের অ্যাপেন্ডাইমাল সেল। 3টার ফাংশন পড়তে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অ্যাপেন্ডাইমাল সেলের কাজ কি, কয় ধরনের। আচ্ছা, তোমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করবা। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় অ্যাস্ট্রোসাইটের ফাংশন, অ্যাপেন্ডাইমাল সেলের ফাংশন। থ্যাংক ইউ। তোমরা হচ্ছে এই ছবিটা সামনে রেখে পূর্ববর্তী দুইটা স্লাইড পড়ে নিবা, খুব গুরুত্বপূর্ণ। আজকের এই লেকচার এই পর্যন্তই, ধন্যবাদ।